বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ থেকে আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল, এটা খুবই কৌতূহলী একটা বিষয়। কেউ কেউ স্লোগান দিয়ে যাচ্ছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, কিন্তু আসলে শেখ হাসিনা কিভাবে পালাইছে এই বিষয়টার ভেতরের খবর কেউই এখন পর্যন্ত স্পষ্ট করতেছে না। না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে, না সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য বিবৃতি দেওয়া হয়েছে। এন্ড বিষয় হলো, শেখ হাসিনা তো পালাইছে, এটা তো মানলাম, শেখ হাসিনা পালাইয়া গেছে। গণভবন থেকে এত সুপরিসর একটা জায়গা, যেখানে চারপাশে এত এত নিরাপত্তা বেষ্টনী, সেখান থেকে যাকে কেন্দ্র করে এত নিরাপত্তা, যার নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনাবাহিনী, নৌবাহিনী সহ তার নিজস্ব বাহিনীর লোকজন, এরকম একটা কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে কিভাবে শেখ হাসিনা পালাইয়া গেল, এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের নানা কৌতূহল জাগ্রত হচ্ছে। এখন আওয়ামী লীগের লোকজন যতই বলতেছে যে শেখ হাসিনাকে সেনাবাহিনীর প্রহরায়, সেনাবাহিনীর নিরাপত্তায় হেলিকপ্টারে করে ভারতে পৌঁছে দেওয়া হচ্ছে, এই জিনিসটা দেশের একটা শ্রেণী মানতে কোনোভাবেই আগ্রহী না যে শেখ হাসিনাকে বিমানে করে পৌঁছে দেওয়া হয়েছে ভারতে। তারা বলতে চাচ্ছে শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গেছে। এখন গণভবন থেকে শেখ হাসিনা গণভবনের দেয়াল টপকে মুখে কাপড় পেঁচিয়ে হেলিকপ্টার নিজে চালিয়ে ভারতে গেল, নাকি তাকে গণভবন থেকে যেভাবে গণভবনে তাকে নিরাপত্তা দেওয়া হইতো সেরকম নিরাপত্তা বেষ্টনী দিয়ে হেলিকপ্টার যুগে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে, এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। একটা লোক যদি পালায়া যায়, ধরেন যে পুলিশ কোনো আসামি ধরার জন্য অভিযান চালাইলো, তা আসামি যদি পালায়া যায়, আসামি কিভাবে পালাবে? আসামি হয় তার বাড়ির দেয়াল টপকে পালাবে, অথবা সে জানালার গ্রিল খুলে পালাবে, যে কোনো একটা ওয়েতে তো তাকে ওই জায়গাটা থেকে বের হইতে হবে, সবার চোখ ফাঁকি দিয়ে পালাইতে হবে। হয়তোবা ওইখানে তাকে কিছু লোকজন সহযোগিতা করতে পারে পালানোর জন্য, কিন্তু তারে একেবারে নিরাপত্তা দিয়ে, মানে কয়েক ডজন আর্মি অফিসার, নেভি অফিসার, বিমান বাহিনীর অফিসার নিরাপত্তা দিয়ে তাকে ওই জায়গা থেকে তাকে বের করে দিবে, যদি দিয়ে থাকে তাহলে এইটাকে তো কোনোভাবেই পালানো বলা যাইতে পারে না। এই জিনিসটায় একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা আসলেই কি বাংলাদেশ থেকে পালাইয়া গেছিল, নাকি শেখ হাসিনাকে একজন প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে প্রটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে অন্য একটা রাষ্ট্রে পৌঁছে দেওয়ার দরকার হয়, সেরকম নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া হয়েছিল, এই জিনিসটা একমাত্র স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে পারবেন আমাদের বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। যেহেতু ওয়াকারুজ্জামান সাহেব নিজে এই বক্তব্যটা দিচ্ছেন না যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ওয়াকারুজ্জামান সাহেব প্রথম দিন 5 তারিখে যখন শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে দিবে বা ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিবে এরকম একটা বক্তব্য তার কাছে আসে, অথবা তারা কোনোভাবে সামহাও তাকে রাজি করায় যে তিনি যেন ক্ষমতা ছেড়ে দেন, ওয়াকারুজ্জামান সাহেব প্রথম যেদিন ব্রিফিং দিল মিডিয়ার সামনে, সেখানে কিন্তু উনি বলছিলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, এবং উনি জাতির উদ্দেশ্যে একটা মোটামুটি লম্বা ধরনের ভাষণ দেন। সেই ভাষণে উনি কাদের কাদের সাথে সলা পরামর্শ করছেন পরবর্তী সরকার গঠন বিষয়ে, সেটার একটা ব্যাখ্যা উনি দিছিলেন, কিন্তু উনি ওইখানে কিন্তু একবারও বলেন নাই যে প্রধানমন্ত্রী পালায়ে গেছে। উনি বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে। এখন বাস্তবিক অর্থে প্রধানমন্ত্রী কিন্তু সেদিন পদত্যাগও করেন নাই। এই পদত্যাগ যে উনি করেন নাই সেটাও ইতিপূর্বে স্পষ্ট হয়ে গেছে। উনি নিজে বক্তব্য দিচ্ছেন যে উনি সরকার প্রধান থেকে পদত্যাগ করেন নাই। এমনকি আমাদের যে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনি একটা এই বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করছিলেন। উনি নিজে বলছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, কিন্তু পরবর্তীতে যখন ওনার কাছে সেই পদত্যাগপত্র চাওয়া হইলো, তখন রীতিমতো হইচই পড়ে গেছিল সারা দেশে। মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেব পরবর্তীতে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে দেখা করে ওনার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তল্লাশি দেন। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে সেই পদত্যাগপত্রটি কিন্তু রাষ্ট্রপতির কাছেই যাবে, রাষ্ট্রপতি সেটা অ্যাকসেপ্ট করে, অ্যাপ্রুভ করে, তারপরে সেটা যথাযথ প্রক্রিয়ায় যেখানে পাঠানোর দরকার সেই জায়গায় উনি পাঠাবেন। যেহেতু এই ধরনের কোনো নথি তল্লাশি দিয়ে পাওয়া যায় নাই, মতিউর রহমান সাহেব পরবর্তীতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তার কাছে যখন পদত্যাগপত্র দেখতে চান, রাষ্ট্রপতি স্পষ্ট ভাষায় বলে দেন যে ওনার কাছে কোনো পদত্যাগপত্র নাই। তাহলে পদত্যাগপত্র কার কাছে আছে? এই বিষয়টা নিয়ে রীতিমতো বেশ কিছুদিন দেশে এক ধরনের কড়া বিতর্ক চলছিল। এরপর পরেই কিন্তু শেখ হাসিনা ভারতে বসে একটা অডিও কল দেয়।
অডিও, তার একটা অডিও ফাঁস হয় এবং সেখানে উনি স্পষ্ট করে বলেন যে আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আমি ক্ষমতা থেকে পদত্যাগ করি নাই। তাইলে ওনাকে কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ভারতে দিয়ে আসা হইলো? যেহেতু উনি পদত্যাগও করেন নাই, উনি বাংলাদেশ থেকে পালাইয়াও যান নাই, তো ওনাকে কোন প্রক্রিয়ায় ভারতে পৌঁছানো হইলো? এখানে একটা ক্লিয়ার মেসেজ হচ্ছে, শেখ হাসিনা আদৌ বাংলাদেশের সরকার প্রধান থেকে পদত্যাগ করেন নাই। এটা দিবালোকের মতো স্পষ্ট। বিতর্কের খাতিরে হয়তোবা আমরা এটা মেনে নিতে পারি, হয়তোবা এটা আমরা বলতে পারি যে শেখ হাসিনা পদত্যাগ করছে, কিন্তু বাস্তবিক অর্থে দলিল দস্তাবেজ অনুযায়ী, তথ্য প্রমাণ অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগের কোনো ক্লু এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না। না পারছে সরকার, না পারছে সেনাপ্রধান, সেনাবাহিনী, না পারছে রাষ্ট্রপতি। সুতরাং বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান যতদিন বলবৎ থাকবে ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এটা কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি সংবিধান পরিবর্তন করে এই ধারা রহিত করা হয়, তাইলে একমাত্র বলা যাবে যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী। যেহেতু তার পদত্যাগ বিষয়টা এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি করে রাখছে মানুষের মধ্যে, সাধারণ মানুষ এখন পর্যন্ত এটাই মনে করে যে যেহেতু যথাযথ প্রক্রিয়ায় শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া হয় নাই, অথবা পদত্যাগের বিষয়টাও অস্পষ্ট, সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এখন আসেন, শেখ হাসিনা যে পালাইয়া গেছে এই বক্তব্যটা যারা দিচ্ছে তাদের মূল ইন্টেনশনটা কি? যারা এই ভিডিও থাম্বনেইল দেখে মহা খুশি হয়েছেন যে মুখে কাপড় পেঁচিয়ে শেখ হাসিনা গণভবনের দেয়াল টপকে পালিয়ে যাচ্ছে, এইটা নিতান্তই একটা হাস্যকর ছাড়া আর কিছু না। একটা দেশের প্রধানমন্ত্রী উনি যদি পালাইয়া যাবেন, তাহলে হয় উনি ওইখান থেকে এই প্রক্রিয়াই পালাইতে হবে মুখে কাপড় পেঁচিয়ে গণভবনের দেয়াল টপকে, অথবা উনি নিজে বিমান ড্রাইভ করে চলে যাইতে হবে, এরকমই তো ব্যাপারটা। কিন্তু বাস্তবিক অর্থে শেখ হাসিনা বাংলাদেশ থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে ভারতে গেছেন, এবং তার যত জিনিসপত্র, গণভবনে যে দরকারি জিনিসপত্র যেগুলা তার নিয়ে যাওয়া উচিত, সেই জিনিসপত্রগুলো সেনাবাহিনী মাধ্যমে গঠিত যে যৌথ বাহিনী ছিল সেখানে তার নিরাপত্তা দায়িত্বে যারা ছিল, তারা সবাই খুব সুন্দরভাবে তার নির্দেশনা অনুযায়ী কি কি জিনিস উনি নিয়ে যাবেন সেই জিনিসগুলো খুব সুন্দর করে প্যাকিং করে তার জন্য একটা প্রাইভেট বিমান বাহিনীর বিমান এনে সেনাবাহিনীর 40 থেকে 47 জন অফিসার, যেটা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারতেছি না, তবে আমাদের তথ্য বলতেছে 40 থেকে 47 জন যৌথ বাহিনীর অফিসার ছিল এই প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা যখন 5 তারিখে বাংলাদেশ থেকে চলে যায়, তাকে প্রহরা দিয়ে এই অফিসাররা তাকে ভারতে নিয়ে গেছিল। এরপরে ভারতে যাওয়ার আগে ভারত সরকারের সাথে যত ধরনের কমিউনিকেশন করার দরকার ছিল, সেই কমিউনিকেশন গুলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যার সম্পর্কে বলা হয় যে উনি বাংলাদেশের রাজনীতিতে অনেক বিষয়ে হস্তক্ষেপ করতেন এবং যার কারণে শেখ হাসিনাকে ভারতপ্রেমী বলা হয়, সেই অজিত দোভালের সাথে যে কমিউনিকেশন যোগাযোগ যা কিছু করার দরকার ছিল সব কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। এবং কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারতে পৌঁছানো হবে, ওনার কোথায় কি অবস্থান হবে, ভারত সরকারের সাথে যত ধরনের যোগাযোগ করার দরকার ছিল সব কিন্তু বর্তমান যে সেনাপ্রধান উনি ভারতের সেনাবাহিনীর সাথে ডিলিংস করে এই প্রক্রিয়াটা নিশ্চিত করে যে শেখ হাসিনার ওইখানে যথাযথ নিরাপত্তা, তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতে উনি গেলে যেই প্রক্রিয়ায় ওনাকে নিরাপত্তা দেওয়া হইতো সেই নিরাপত্তা নিশ্চিত করে এই সেনা অফিসার, বিমান অফিসার, নৌ অফিসাররা তাকে তার সুনির্দিষ্ট একটা বিমানে নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাকে ভারতে পৌঁছে দেয়। এখন এই বিতর্ক কিন্তু কোনোদিনই সমাধান হবে না। এই বিতর্ক সমাধান হইতে হইলে যাদের নিয়ে এই বিতর্কগুলা করা হচ্ছে তাদেরকে পাইতে হবে তাদের সুস্পষ্ট বক্তব্য, অথবা ক্ষমতার কাছাকাছি তাদেরকে আসতে হবে। তখন দেখবেন যে অনেক থলের বিড়াল বের হয়ে যাবে আসলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে গেল। এই যে বলা হচ্ছে গণভবন লুটপাট, গণভবনে হামলা করার জন্য ছাত্র জনতার ব্যারিগেড সেনাবাহিনী তথা প্রশাসন আটকাইতে পারে না, এটা একেবারে পুরা মিছা কথা। এইটা অত্যন্ত একটা মিথ্যা রটনা, শুধুমাত্র মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য। বাস্তবিক অর্থে এই কথাটা সবাই মনে রাখবেন, সরকারের চাইতে ক্ষমতাশালী কেউ না। শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে মনে করতেন যে যত লাশ পড়ে পড়ুক আমি ক্ষমতায় থাকবো, তাইলে সেই দিন অসংখ্য লাশের বিনিময়ে হইলেও উনি কিন্তু গণভবনে টিকে যাইতে পারতেন। বাস্তবিক অর্থে এই লাশ পড়াপড়ি, এই মানুষ হত্যা, এই জিনিসটার ওই সময়ে একেবারে ফুল স্টপ টানা দরকার ছিল বলে সেনাবাহিনী তাকে এটা বুঝিয়ে মূলত তাকে সাময়িকভাবে বাংলাদেশ থেকে ভারতে দিয়ে আসে এবং নিরাপত্তা দিয়ে তাকে ভারতে পৌঁছে দেয়। কোনোভাবেই শেখ হাসিনা পালিয়ে গেছে এই বক্তব্যের কোনো ব্যাখ্যা নাই, কোনো ধরনের যৌক্তিকতা নাই এই ধরনের বক্তব্যের।
যারা শেখ হাসিনা পালাইছে পালাইছে বলে হাততালি দেন, এটা আপনার সান্ত্বনা হইতে পারে, আপনি নিজেকে হয়তো বা সান্ত্বনা দিচ্ছেন এই বক্তব্যটা দিয়ে। বাস্তবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইয়া যায়নি। একটা ক্ষমতার পরিবর্তন দরকার ছিল, এইটা যৌক্তিক কথা। কারণ ওই সময়টাতে যে সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, যেভাবে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছিল আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, ওই ন্যারেটিভটা ওইখানে যদি এই পরিস্থিতিটা সামাল দেওয়া না যাইতো, তাইলে নিঃসন্দেহে দেশে আরো অসংখ্য লাশের বন্যা বয়ে যাইতো। সুতরাং এইটা তো কল্যাণকর ছিল যে ওই পরিস্থিতিতে এই জিনিসটা থামানো গেছে, সেটার জন্য অবশ্যই আমাদের সেনাবাহিনী ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু তার মানে এই না যে একটা মিথ্যা রটনা দিয়ে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য হাততালি দিয়ে শেখ হাসিনা পালায়ে গেছে এই বক্তব্য জোর করে ইস্টাবলিশ করে দেওয়া হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।